গল্প অবরোধবাসিনী। লেখনীতে নবনীতা চৌধুরী। কনে সাজে বাড়ি থেকে পালাচ্ছে আভা। বিয়ের ভারী লেহেঙ্গা আর সাজগোজ নিয়ে পিচঢালা রাস্তায় খালি পায়ে দৌড়াচ্ছে আভা। বান্ধবীর সাহায্যে বাড়ির পিছন দিক দিয়ে পালাতে সক্ষম হয়েছে সে। তাকে সাজাতেই আলাদা ঘরে আনা হয়েছিল, কিন্তু সেই সুযোগেই সে বেরিয়ে পড়েছে অজানা গন্তব্য। কোথায় যাচ্ছে, কি করবে কিছুই জানে না আভা, শুধু জানে পালাতে হবে তাকে। বাড়ি থেকে বের হয়ে 5 মিনিটের মাথায় একটা অটোও পেয়ে যায় আভা। ভাড়া ঠিক করে উঠে পড়ে অটোটাতে। এতক্ষণ খালি পায়ে দৌড়ানোর কারণে পায়ের চামড়া খানি ছিলে গেছে। এত সব কিছু পরোয়া না করেই পালাচ্ছে সে। কিন্তু আভা জানতো না যে সে যার থেকে পালাচ্ছে সেই তাকে পালাতে দিচ্ছে। আজ আভার বিয়ে ছিল তারই মামাতো ভাই ইসানের সাথে। মূলত তার না তার বড় বোন ইভার সাথেই ছিল ইসানের বিয়ের কথা। কিন্তু বিয়ের আসরে মতো পাল্টে যায় ইসানের। ইভার জায়গায় আভাকে বিয়ে করবে বলে, যার ধরুন তাকে পালাতে হয়। ইসানকে বিয়েতে না করার কোনো প্রশ্নই নেই। ইসান বর্তমানে একজন হার্ট সার্জন। লম্বা 6 ফিট 2, পরিপাটি তার চলন বলন, মেধহীন সুঠাম দেহ দেখলেই বোঝা যায় নিয়মিত জিমে যাওয়া হয় তার। শ্যাম বর্ণের এই পুরুষকে যে কারো এক দেখায় মনে ধরলেও আবার তাকে এড়িয়ে চলতেই ভালো লাগে। রাগী গম্ভীর ইসান সবার মুখপাটে হলেও আভার মোটেই তাকে ভালো লাগে না তার গম্ভীরতার জন্য। বর্তমানে আভা বাস কাউন্টারে বসে আছে বাস ছাড়ার অপেক্ষায়। তার একমায় ফুফাতো বোনের বাসা সিলেট যাওয়া বর্তমানে তার মূল উদ্দেশ্য। কোনোভাবে একবার কুমিল্লার বাহিরে যেতে পারলে তাকে আর ধরতে পারবে না ইসান। কিন্তু বোকা আভা জানতো না যে ইসানের তাকে ধরা কোনো ব্যাপারই না। আভার ভাবনার মাঝেই বাস ছেড়ে দেয়। জানলার পাশটাতে সিট পড়ায় এক প্রকার সুবিধা হয়েছে তার। বাসে ওঠার অভ্যাস না থাকার দরুন বাসে উঠলেই বমি বমি পায় তার। বাসে বসে কথাগুলো ভাবতে ভাবতেই দু চোখের পাতা এক হয়ে আসে আভার। ক্লান্তিতে চোখ খুলে রাখাও তাই তার। যখন ঘুম ভাঙে তখন আভা তার মাথার উপর ঘূর্ণায়মান পাখা আবিষ্কার করে। ভালো করে খেয়াল করতেই দেখে সে একটা ঘরে শুয়ে আছে। পাশে তাকাতেই দেখতে পেল তার ভারী লেহেঙ্গা ও গয়নাগুলো রাখা। সেগুলোর পাশেই বাড়ি থেকে আনা ব্যাগটা। চারপাশ দেখে উঠতে নেয় আভা, কিন্তু মাথা ব্যথার কারণে আবার মাথা চেপে ধরে শুয়ে পড়ে। বহু কষ্টে বিছানা থেকে নামতেই যা দেখতে পেল তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না আভা। তবে কি নিয়তি থেকে ঘুরে ফিরে তার কাছেই বন্দি করলো? তবে কি নিয়তি আভাকে ঘুরে ফিরে তার কাছেই বন্দি করলো? ব্যথা পানিয়ে আভা বিছানা থেকে নামতেই দরজা ঠেলে রুমে প্রবেশ করে ইসান, হাতে খাবারের প্লেট। দরজা থেকে চোখ সরিয়ে আভাকে দাঁড়িয়ে থাকতে দেখে বাঁকা হাসে ইসান। বা চোখে টিপুনি কেটে বলল, কি লাভ হলো এত পালিয়ে বল যান? সেই তো তোমার এই ইসানের কাছেই ধরা দিতে হলো। শুধু শুধু নিজেও দৌড়ালে, আমাকে দৌড় করালে। ইসানের কথা শুনে আভা ইসানের দিকে চোখ রাঙিয়ে তাকায়। মাথা ঘুরিয়ে উঠতেই ধর্মড়িয়ে বসে পড়ে আভা। ফের ইসান শান্ত চোখে আভার দিকে তাকায়, গলার স্বর যথেষ্ট নরম করে বলল, বিয়েতে রাজি হয়ে যাও, সব ঠিক করে দিব প্রমিজ। ইসানের কথা শুনে নাক মুখ কুচকে নেয় আভা। তার গা জ্বালা করছে। নিজেকে সামলে নেয় আভা, চোখ রাঙিয়ে বলে, আপনি চাইলেই সবাইকে এই বিয়েতে রাজি করাতে পারেন, কিন্তু আমাকে পারবেন না। ও সুইট হার্ট, সবাই রাজি হওয়া নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার সব ব্যথা তো তোমাকে ঘিরে। সেটা মাথায় বলো বা অন্য কিছু। ফালতু কথা বাদ দিন ইসান ভাই। ভুলে যাবেন না আমি আপনার বোন হই। কে বলল শুনি? আমি মানি? আমি তো মানি না। পৃথিবীর সবাইকে আমার বোন মানতে পারলেও তোমাকে পারবো না সুইট হার্ট। ইউ নো, তোমাকে আমি ওই চোখে দেখি না। নির্লজ্জ, বেহায়াপনা বন্ধ করুন ইসান ভাই।
আভার কথাগুলো মনোযোগ দিয়ে শুনে ইসান। তারপর ধীর পায়ে রুম থেকে বেরিয়ে গেল। ইসান যেতেই দপ করে মেঝেতে বসে পড়ে আভা। ইরফান খান ও আমেনা খানের একমায় ছেলে ইসান খান রোদ। ইরফান খান রিটায়ার্ড আর্মি অফিসার, আর আফরোজা খান গৃহিণী। ইসানের ডিগ্রি কানাডা থেকেই লাভ করা। সে দেশের বাহিরে থাকাকালীন সময় মাঝে মধ্যে আভার তার মামা বাড়িতেই থাকা হতো। তাই আভা তার মামা মামুনি দুজনেরই খুব প্রিয়। সেও তাদের খুব ভালোবাসে। আভার বাবা আরহাম চৌধুরীর বিজনেসম্যান। আরহাম চৌধুরী এবং মালিহা বেগমের 3 সন্তান। বড় মেয়ে ইমরোজ চৌধুরী ইভা, যে কিনা বর্তমানে অনার্স 2য় বর্ষের ছাত্রী। সবার ছোট আভা, তার পুরো নাম আরাবি চৌধুরী আভা। আভা এবার ইন্টার 2nd ইয়ারের ছাত্রী এবং একমাত্র ছেলে ইমতিয়াজ চৌধুরী তাসিম। মায়ে অনার্স কমপ্লিট করেছে। বাসায় যখন জানাজানি হয় যে আভা ঘরে নেই, তখন বাহির থেকে তাসিন এসে বলে যে ইসানও নেই। কথাটা বলতেই তাসিনের ফোনে নোটিফিকেশন আসে। পকেট হাতড়িয়ে ফোন নিতেই দেখল ইসানের টেক্সট। তারা বিয়ে করে ফেলেছে এবং হানিমুনে যাচ্ছে কক্সবাজার। কেউ যাতে তাদের কল করে বিরক্ত না করে। এই কথা শুনেই রেগে যান ইরফান খান। রেগে ইসানকে কলও দেন, কিন্তু তার ফোন বন্ধ। তারপর গেস্টরা খাবার খেয়ে যে যার মতো করে চলে যান। আর যারা নিকট আত্মীয় তারা গুটি কয়েক থেকে যান। ইসান আর আভা যেহেতু বিয়ে করে ফেলেছে এবং একসাথে আছে, তাই দুজনকে আর কেউ বিরক্ত করেনি। কিন্তু সবাই তো আর জানতো না যে এটা ইসান খানের চাল। মেঝেতে বসে বসে চোখের জল ফেলছে আভা। ইসান যাওয়ার পর থেকে একইভাবে হাঁটুতে মুখ গুজে বসে আছে। কান্নার ফলে চোখ মুখ ফুলে গেছে। কিভাবে পালাবে সেই ইসানের আস্তানা থেকে? সিলেট তার খুব বেশি আসা হয়নি। ছোটবেলায় 2বার আসা হয়েছিল। সেই সাহসেই কাল রওনা দিয়েছিল সিলেটের উদ্দেশ্যে। ইহসান বর্তমানে আভাকে নিয়ে তার সিলেটের বাগান বাড়িতে আছে। আশেপাশে কোনো বাড়ি নেই যে আভা চিৎকার করলে শুনতে পাবে। এই বাড়িতে শুধু ইহসান আর আভা থাকায় ইহসান বাড়ির সদর দরজায় তালা ঝুলিয়ে রেখেছে। আভার পাশের রুমেই ঘুমোচ্ছে ইহসান। কাল থেকে তার বিয়ের জন্য অনেক দখল আছে, ঠিক করে 2 চোখের পাতা এক করতে পারেনি, তাই এখন নিশ্চিতে ঘুমোচ্ছে। কিন্তু তখনই আভা তার পালানোর পথ পেয়ে যায়। মেঝে থেকে উঠে পড়ে আভা 2 হাতে চোখ মুছে নেয়। পরনের শাড়িটা ঠিকঠাক করে বেরোয় ঘরটা থেকে। করিডোর পেরিয়ে ইহসানের ঘরের সামনে এসে থামে আভা। দরজা হালকা মিলিয়ে রাখা। পা টিপে টিপে ইহসানের ঘরে ঢুকে পড়ে আভা। একমাত্র লক্ষ্য ইহসানের কাছ থেকে দরজার চাবি নেওয়া। ঘরে ঢুকেই অবাক হয় আভা। এই দিনের বেলাতেও পুরো ঘরে দরজা, জানলা, বারান্দার দরজা বন্ধ করে অন্ধকার করে রেখেছে ইহসান। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর চোখে সয়ে যায় অন্ধকারটা। হালকা আবছা আলোয় আভা দেখতে পেল বিছানায় উদম গায়ে উপর হয়ে শুয়ে আছে ইহসান। কোমর অব্দি কম্পোটার টানা। আভা পা টিপে টিপে এগিয়ে গিয়ে বেডের পাশে। মেঝেতে হাঁটু ভেঙে বসে সাইড টেবিল হাতায়। চাবি নেই। আভা উঠে পড়ে তন্ন তন্ন করে পুরো ঘরে খোঁজে, কিন্তু কোথাও চাবি নেই। হঠাৎ আভার চোখ যায় ইহসানের বালিশের পাশে। একবার ভালো করে ইহসানটিকে দেখে আভা বেডের পাশে ঝুঁকে। যেই চাবিটায় হাত দিবে অমনি ইহসান আভার হাত ধরে ফেলে। আর আভা চোখ খিচে বন্ধ করে ফেলে। অনেকক্ষণ চোখ বন্ধ থাকার পরও যখন ইহসানের কোনো সাড়া আভা পেল না, তখন আভা আস্তে করে চোখ খোলে। চোখ বন্ধ ইহসানের। আভার হাত তার মাথার নিচে চেপে ধরে ঘুমিয়ে আছে। আভা স্বস্তির শ্বাস ফেলে। আস্তে করে হাতটা ছাড়িয়ে চাবিটা নিয়ে যেইভাবে রুমে এসেছিল সেভাবেই বেরিয়ে পড়ে। আমেনা, আমেনা ইরফান খানের ডাকে কিচেন থেকে ছুটে আসে আমেনা খান। কিছু হয়েছে ইহসানের আব্বু? স্ত্রীর প্রশ্ন যেন ইরফান খানের রাগে আগুনে ঘি ডালার মতো কাজ করেছে।
তিনি গর্জে ওঠেন, কি আর হবে, তোমার গুণধর ছেলে আভা মামুনিকে নিয়ে কবে বাড়ি ফিরবে? কল ধরছে না আমার। তোমাকে কিছু বলেছে? আমেনা খান বললেন, আমার সাথে তো ঈশানের কথা হয়নি। তবে দুটোতে যখন একসাথে আছে তাহলে আর চিন্তা করছেন কেন? ঘোরাঘুরি শেষ হলে ফিরে আসবে ওরা। স্ত্রীর কথায় কিছুটা শান্ত হলেন ইরফান খান, তা দেখে আবার কিচেনে ছুটলেন আমেনা খান। চুলায় রান্না বসিয়েছেন তিনি। তা পুড়ে গেলে সর্বনাশ হয়ে যাবে। অনেক সাধনার পর অবশেষে তালা খোলায় সক্ষম হলো আভা। সবে দরজার নবে হাত দিতেই পেছনে থেকে ঈশানের গলা শোনা গেল। দোতলা থেকে ঈশান গলা উঁচিয়ে বলে, সুইটহার্ট, টেল মি হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ ট্রাইং সো হার্ড ইফ ইউ ক্যান্ট এসকেপ ইভেন দিস টাইম। ঈশানের কথায় পেছনে ফিরে আভা। ধীর পায়ে সিঁড়ি মারিয়ে নামছে ঈশান খান। হাঁটার মধ্যে ম্যানলি ভাবটা ফুটে উঠছে। যে কেউ দেখলে উদম গায়ের ট্রাউজার পরিহিত 6 ফুট 2 উচ্চতার ঈশানের প্রেমে পড়তে বাধ্য হবে। যেমন তার কথার মধ্যে ব্যক্তিত্ব ফুটে উঠে তেমনই তার জীবনযাত্রা। এক কথায় কোনো নারীকে কাবু করার জন্য এই পুরুষটি যথেষ্ট। কিন্তু নারীটি যদি আভা হয় তাহলে ব্যাপারখানা ভিন্ন। ততক্ষণে ঈশান নিচে এসে আভার গা ঘেঁষে দাঁড়িয়েছে। ঈশানের গরম নিঃশ্বাস আভার ঘাড়ে এসে পড়ছে। প্রত্যেকটা নিঃশ্বাস যেন আজ আভার সত্তা নাড়িয়ে দেবার পণ করেছে। ঘাড় ঘুরিয়ে ঈশান তার মুখ আভার কানের কাছে আনে। কিঞ্চিত বাঁকা হাসে। বাই এনি চান্স তুমি কি পালানোর চেষ্টা করছিলে সুইটহার্ট? অতিমাত্রায় শীতল শোনায় ঈশানের কণ্ঠ। আভা ঘাড় ঘুরিয়ে ঈশানের দিকে তাকায়। অসম্ভব লাল হয়ে আছে ঈশানের দুটি চোখ। মনে হচ্ছে চোখ দিয়েই খেয়ে ফেলবে আভাকে। এবার কি উত্তর দিবে আভা? রক্ত জবাব নেয় লাল ওই দু চোখে তাকিয়ে আভা অবাক হয়ে যায়। অতিমাত্রায় লাল হয়ে আছে ঈশানের দু চোখ। কি ভেবেছিলে? আমাকে ফাঁকি দিয়ে পালাবে সুইটহার্ট? কে বলেছে আপনাকে যে আমি পালাচ্ছি? তাহলে চাবি দিয়ে কি করছিলে? ওই ওই হ্যাঁ, কি তারপরেটা বলো। ওই আমি একটু বাইরে হাঁটতে বেরোবো। স্টপ। তুমি আবার হবে। আমার হতেই হবে। তুমি আমার না হলে আমি ধ্বংস হয়ে যাব আভা। উমম। ঈশান ভাই, আমরা বসে কথা বলি। দেখুন, তাড়াহুড়োয় নেওয়ার সিদ্ধান্ত সবার জীবনে বিপদ ডেকে আনে। একটু বোঝার চেষ্টা করুন। আভার কথা শেষ হতেই দুপা পিছিয়ে যায় ঈশান। পা পেছাতেই পেছনের ট্রি টেবিলে পা আটকে সোফায় বসে পড়ে। ভন ভন করে মাথা ঘুরছে তার। চোখের সামনে পুরো পৃথিবী অন্ধকার হয়ে আসছে। কপালে হাত চেপে চোখ বন্ধ করে নেয় ঈশান। হঠাৎ ঈশানের এরূপ আচরণে ঘাবড়ে যায় আভা। কিছু না ভেবেই ঈশানের কপালে হাত দিল। জ্বরে গা পড়ে যাচ্ছে। আভা চোখ বড় বড় করে ঈশানের দিকে তাকায়। সে এখনো আভার দিকেই তাকিয়ে আছে। ঠোঁটের কোণে হালকা হাসির রেশ। এক মুহূর্তের জন্য বোধ হয় আভার হৃদয় আচল হয়ে গিয়েছিল সেই হাসি দেখে। কি ছিল সেই হাসিতে? প্রেয়সীকে না পাওয়ার দুঃখ, নাকি সে তার কাছ থেকে পালানোর চেষ্টা করাই নিজের জন্য তার ছিল? আভা ভাবতে পারল না সে কথা। আগে থেকে ঈশানের কপালে জলপট্টি দিতে হবে। তারপর মেডিসিন দিতে হবে ঈশানকে। জ্বরে যে বেশ ভোগাবে ঈশানকে তা আভা জানে। ঈশানের একবার জ্বর হলে তার অবস্থা খারাপ হয়ে যায়। আকাশে লাল আভা ছড়িয়ে জানান দিচ্ছে কিছুক্ষণ পরেই ধরণীতে সন্ধ্যা নামবে। পাখিরা সন্ধ্যার আগে নিজেদের নীড়ে ফেরার জন্য উড়াল দিয়েছে। তারা ডানা ঝাপটে উড়ে যাচ্ছে তাদের প্রিয় ঠিকানায়। ঈশানের কপালে জল পড়তি দিচ্ছে আভা। জ্বর কমার নাম নিচ্ছে না। সেই বিকেল থেকে জলপট্টি দিয়ে যাচ্ছে। মেডিসিন দিয়েছে ঘন্টা খানেক আগে। এখনো জ্বর কমার নাম নেই।
গা পুড়ে যাচ্ছে জ্বরে। মেডিসিনের প্রভাবে এখন ঘুমাচ্ছে ঈশান। বিকেলে ঈশানের বাবা ইরফান খান কল দিয়েছিল কবে তারা বাড়ি ফিরবে তা জিজ্ঞেস করার জন্য। আভা কল ধরায় ঈশান কোথায় তিনি জিজ্ঞেস করেন। আভা জানায় ঈশান বাহিরে গেছে, বাসায় আসলে জানাবে কবে তারা বাড়ি ফিরবে। তারপর ভালো মন্দ জিজ্ঞেস করে ইরফান খান কল কেটে দেয়, আর হাফ ছেড়ে বাঁচে আভা। কিভাবে ভালোবাসলে আমায় ছেড়ে যাবে না হার্টবিট? বলবে ঠিক কতটা ভালোবাসলে চলে যাবে বলার আগে তোমার বুক কেঁপে উঠবে। তুমি আমার মৃত্যু চেয়েও তবুও বিচ্ছেদের মতো বিচ্ছিরি শব্দ বারবার বলে আমার তিলে তিলে শেষ করো না হার্টবিট। এই কষ্ট যে আমি আর সহ্য করতে পারছি না। আমি জলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছি হার্টবিট, বাঁচাও আমাকে, আমাকে বাঁচাও। ঈশানের বিড়বিড় করে বলা কথাগুলো শুনে উঠে পড়ে আভা। ঈশানের কপালে জল পড়তি দিতে দিতে কখন যে তার হাতের উপরেই মাথা রেখে ঘুমিয়ে পড়ে আভা তা সে নিজেও জানে না। আভা কথা শুনতে একটু কাত হয়ে ঈশানের মুখের কাছে কান আনে। যা শুনে তা শুনে আভার চোখ আপনা আপনি বড় বড় হয়ে যায়। এত কিছু ঘটেছে তার অগোচরে, আর সে কিছুই জানত না। পরশু আভার কাজিন ইসরাতের বিয়ে, তাই আজ যে করেই হোক সন্ধ্যা 7টায় নড়াইলের বাস তাদের ধরতে হবে। 7টার পরে বাস নেই আর রাত। আবহাওয়া খারাপ থাকায় শেষ বাস 7টায় ছাড়বে এখান থেকে। আজ না যেতে পারলে কাল গায়ে হলুদ। হলুদের আভারা না থাকলে ইশরাত রাগ করবে। তাই নিজের একমায় বোনের মেয়ের কথা রাখতেই আয়শা চৌধুরী দুপুরের পর থেকে সবাইকে তাড়া দিচ্ছে। ইভা তার আর আভার লাগেজ গুছাচ্ছে। তাসিন তার ঘরে, সেও ব্যস্ত। আভা তখনও স্কুল থেকে ফিরেনি। তখন সে ক্লাস 9-এ পড়ত। ছিমছাম বরণের এক বাচ্চা মেয়ে। ছোট ছোট পা মারিয়ে সারা বাড়ি ঘুরে বেড়ানোই তার কাজ। উল্টো পাল্টা কাজ করে মায়ের হাতের খুন্তির মার, বাবার করা অতিরিক্ত আদর, ভাই বোনের সাথে খুনসুটি করাই তার মূল লক্ষ্য। আভা স্কুল থেকে ফিরে বিকেল 4টায়। স্কুল থেকে এসেই শাওয়ার নেয়, তারপর বাড়ির জামা পরে ঘরে আসে। আয়েশা বেগম ভাত বেড়ে হাতে করে খাইয়ে দেয়। খাওয়া শেষ হতেই আভাকে তাড়া দিয়ে হাত ধুতে চলে যায় আয়েশা বেগম। মায়ের বকা খেয়ে এসে জলদি তৈরি হয়, তার পছন্দের সাদা লংগামটা গায়ে জড়িয়ে। ঠোঁটে হালকা খয়েরি লিপস্টিক দিয়ে রেডি হয়েছে সবে। তার মধ্যেই নিচ থেকে তার ডাক পড়ে। রুম থেকে ছুটে সিঁড়ি দিয়ে গাউনটা ধরে লাফিয়ে নামে আভা। ইহসান তখন কাঁধের ব্যাগটা সোফায় রেখে নেভি ব্লু শার্টের বুকের উপরের দুটো বোতাম খুলে হেলান দিয়ে সোফায় বসেছে। আভাকে নামতে দেখে সোজা হয়ে বসে পড়ে ইহসান। বুকের বোতামগুলো লাগিয়ে নিল। ছোট ছোট পায়ে দৌড়ে সিঁড়ি দিয়ে নেমে আসা অপসরীকে দেখে সেদিন বোধহয় ইহসানের কয়েকটা হার্টবিট মিস হয়েছিল। অপলক তাকিয়েছিল সেই পরীর দিকে। সেদিন কি শুধু হার্টবিটই মিস হয়েছিল ইহসানের, নাকি 23 বছরের যুবক ইহসান খান সেদিন তার হৃদয়টা ও সযত্নে জমা দিয়েছিল সেই অপসরীর পানে? হ্যাঁ, সেই দিন থেকেই শুরু হয় আভার প্রতি ইহসানের দুর্বলতা আর পাগলামি। কতদিন যে মায়ের কোলে মাথা রেখে আভার আবদার করেছে ইহসান তা সে নিজেও জানে না। কত চোখের জল বিসর্জন দিল তার মায়াদেবীর জন্য। মেডিকেলের হলের সেই বারান্দা জানে ইহসানের রাত জাগার গল্প। আর জানে স্যার, ইহসানের জানের বন্ধু। ঢাকা থেকে আভাদের সাথে নড়াইল যাওয়ার জন্যই কুমিল্লা এসেছিল ইহসান। মূলত আয়েশা বেগমই তাকে আসতে বলেছিল। আভার বাবা আরহাম খান না যাওয়ায় একা তাসিনের সাথে 2 মেয়েকে নিয়ে যেতে তার সাহস হচ্ছিল না। বাসে ইহসান আভার পাশেই বসে। ইচ্ছে করে নয়, ইভা আভার সাথে বসবে না বলেই আয়েশা বেগমের সাথে বসে পড়ে। শত চেষ্টা করে তাকে সরানো যায়নি। বাকি রইল তাসিন। সেও নাছোড়বান্দা জানালার পাশ ছাড়া বসবে না। আভাও জানলার পাশে বসবে বলে জেদ ধরে। তাই অজ্ঞাত ইহসানকেই তার পাশে বসতে হয়।
বাসে ওঠার পর থেকে এতক্ষণ আভা বক বক করলেও একটু আগেই জানালার সাথে হেলে ঘুমিয়ে পড়ে। বাতাসে আভার বেনি বাঁধা শ্যাম্পু করে চুলগুলো অবাধ্য হয়ে উঠছে। বারবার এসে ইহসানের চোখে মুখে ঝাপটা দিচ্ছে। বাসের ঢাকুনিতে একটু পর পর আভার মাথা কাত হয়ে পড়ে যাচ্ছে। বহুক্ষণ চোখ মুখ বুজে বসে থাকলেও ইহসান আর বসে থাকতে পারে না। যত্নে নিজের কাঁধে আভার মাথাটা উঠিয়ে নেয়। তারপর নিজেও তার শুভ্রতার মাথায় মাথা হেলিয়ে শান্তির নিদ্রায় হারিয়ে যায়। কিছুক্ষণ আগেই নড়াইল বাস স্ট্যান্ডে এসে বাস থামে। একে একে সবাই নেমে পড়েছে বাস থেকে। পুরো রাস্তায় আভা ইহসানের ঘাড়ে মাথা রেখে ঘুমিয়ে এসেছে। ইহসানই তাকে বাস থেকে ধরে নামিয়েছে। আগেই ইভা তাসিন নেমে পড়ে। আভাকে ডাকার ভয়। আয়েশা বেগম রেগে মেয়েকে কয়েকটা দিতে উদ্ধত হলে ইহসান তাকে নামতে বলে। নিজে আভাকে নামিয়ে আনে। তা নিয়েও গর্বে আয়েশা বেগমের বুক ফুলে ওঠে। তাই ভাইয়ের ছেলেটা একেবারে রত্ন হয়েছে, খাঁটি হীরা। বাস স্ট্যান্ডে আভার খালাতো ভাই রাফি আগে থেকেই গাড়ি নিয়ে অপেক্ষা করছিল তাদের জন্য। তাই বাস থেকে নেমে গাড়ি খোঁজার ঝামেলা পোহাতে হয়নি। বাসায় ঢুকতেই সবাইকে নাস্তা দেয়। হালকা নাস্তা করেই সবাই ঘরে চলে যায় ফ্রেশ হতে। ইসরাতের ঘরে থাকবে ইভা, আভা। ইভানের ঘরে তাসিন। ইহসান কারোর সাথে ঘর ভাগ করতে পারে না, তাই আলাদা করে তার থাকার জন্য সিঁড়ির পাশের ঘরটা বরাদ্দ করা হয়েছে। রাতের খাবার শেষে সবাই কিছুক্ষণ আড্ডা দিয়ে ঘুমাতে চলে গেছে। জার্নি করার ফলে ক্লান্তিতে সবার ঘুম আসলে একমাত্র ইহসানের ঘুম উড়ে গেছে। যতবারই আভাকে দেখছে ওর দম বন্ধ হয়ে আসছে। শ্বাসকষ্টের রোগীর মতো করে শ্বাস নিচ্ছে। একটু আগেও যখন আভা ওর পাশে খাবার খেতে বসে তখন আভার গায়ের মিষ্টি সুবাস ইহসানকে মাতাল করে দেয়। মনের নিষিদ্ধ ইচ্ছেগুলো মাথা চাড়া দিয়ে উঠছিল। আভা যতক্ষণ ওর পাশে ছিল ততক্ষণ নিজেকে আটকাতে 10টা কাঁচামরিচ চিবিয়েছিল ইহসান, জাল সহ্য করতে না পারাতে। জাল খেয়েই নিজের মন অন্যদিকে ঘোরাতেই প্রচেষ্টা। বিকেলের পর ইহসানের নিজেকে মাতাল মাতাল লাগে। ব্যস্ততায় সারাদিন কেটে যায় সবার। আভাকে সারাদিনে হাতে গোনা দুবার দেখেছে ইহসান। সারাদিন দোতলায় ইসরাতের ঘরে ওদের সাথে সাজগোজ পছন্দ করায় ব্যস্ত ছিল, যার দরুন ইহসান ও নিজের কাজে মন দিতে পেরেছিল। না হলে সব কাজ ফেলে দম নিতেই কষ্ট করতে হতো তাকে। সন্ধ্যায় ইসরাতের গায়ে হলুদ। সবাই রেডি হচ্ছে যার যার মতো করে। মেয়েরা অর্ডার গ্রিন শাড়ি আর ছেলেরা হলুদ পাঞ্জাবি পরেছে। শাড়ি না সামলাতে পারা আভাকে ইভা আর ইসরাতের ফ্রেন্ড বাঙালি স্টাইলই শাড়ি পরিয়ে দিয়েছে, সাথে হাতে পায়ে আলতা। চুলগুলো কাল করে পেছনে ছেড়ে কানের একপাশে দুটো সাদা গোলাপ ফুল গুজে দিয়েছে। মুখে হালকা প্রসাধনী, ঠোঁটে ডিপ মেরুন লিপস্টিক। ঝকঝক করছে আভার মুখ। হালকা সাজিয়ে অপসরী লাগছে তাকে। মেয়েটা যেন আস্ত একটা পুতুল, আঙুল দিয়ে চাপ দিলেই গলে যাবে। ইহসান তাসিন আর রাফির সাথে ড্রয়িং রুমে দাঁড়িয়ে কথা বলছে। সাজানো লোকেরা স্টেজের লাইটগুলো ঠিকভাবে লাগায়নি তা নিয়েই তারা কথা বলছিল। সেই জন্য মেজাজ খারাপ হয়ে আছে ইহসানের। তখনই হঠাৎ সিঁড়িতে চোখ যায় তার। অবিশ্বাস্য চোখে তাকিয়ে বুকের হাত দিয়ে সোফায় বসে পড়ে ইহসান। সিঁড়ির শেষ ধাপে দাঁড়িয়ে তা দেখে দৌড়ে আসে আভা। ইহসানের হাতের উপর হাত রেখে তার বুক চেপে ধরে আভা। উদ্গ্রীব চোখে চায় তার দিকে। কি হয়েছে ভাইয়া? গায়ে হলুদের অনুষ্ঠান মাত্র শুরু হয়েছে। ইসরাতকে স্টেজে তার ফ্রেন্ড এবং কাজিনরা মিলে নিয়ে এসেছে। শ্যাম বর্ণের ইসরাতের গায়ে বাসন্তী আর ডার্ক গ্রিন মিশেলের শাড়িটা দারুণ মানিয়েছে। সবাই একে একে কেক মিষ্টি খাইয়ে হলুদ মাখিয়ে দিচ্ছে তাকে। ইহসান আভাকে নিয়ে এক সাইডে পাশাপাশি চেয়ার পেতে বসেছে।
বিয়ে উপলক্ষে অনেক ছেলে পেলে এসেছে, তাই সে তার নিহারিকাকে একা ছাড়ছে না। পাছে যদি কোনো অঘটন ঘটে, তখন তার ছোট্ট ফুলের মনে তার ছাপ পড়বে। গান চালিয়ে সবাই নাচ করছে, তাই দেখছে আভা। এই পুরো অনুষ্ঠানে সবাই ব্যস্ত থাকলেও একজন শুধু তার প্রেয়সীকেই দেখে যাচ্ছে। ভাইয়া, আমিও হলুদ দিব আপুকে। আভার কথায় ধ্যান ভাঙে ঈশানের। নিজের বলিষ্ঠ হাতের মুঠোয় আভার হাতটা নিয়ে স্টেজে উঠে ঈশান। আভা ইশরাতকে হলুদ মাখিয়ে মিষ্টি খাইয়ে নেমে আসে। তখনই নিজের গালে ঠান্ডা কিছুর অস্তিত্ব অনুভব করে। সাথে সাথে গালে হাত চলে যায় তার। হলুদ। নাক মুখ কুঁচকে শব্দটা উচ্চারণ করে আভা। পরপর তাকায় ঈশানের দিকে, যে কিনা একটা ইনোসেন্ট হাসি দিয়ে তাকিয়ে আছে তার দিকে। আভার বুঝতে বাকি নেই এই কাজ তার ঈশান ভাইয়ের। ভাইয়া, এটা কি করলে তুমি? নাক মুখ কুঁচকে শব্দটা উচ্চারণ করে আভা। আর ভুবন মাতানো এক হাসি দিয়ে উঠে ঈশান। তারপর নিজের গালটা বাড়িয়ে আভার গাল থেকে নিজের গালে হলুদ মাখিয়ে নেয়। এতে আভা খিলখিলিয়ে হেসে ওঠে। তারপর স্টেজ থেকে গান গাওয়ার জন্য ডাক পড়ে ঈশানের। সে যাওয়ার আগে স্টেজের সামনে বরাবর আভাকে বসিয়ে তারপরে স্টেজে উঠে ঈশান। হাতে গিটার নিয়ে আভাকে পরখ করছে সে। তারপর হালকা হাতে গিটারটা বাজানো শুরু করে গান ধরে। ঈশানের চোখ তার আভাতেই আবদ্ধ। ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যত না, আমার মনের ঘরে চাঁদের আলো চুইয়া চুইয়া পড়ে, পুষে রাখবো রাখবো রে বন্ধু তোমায় যত না, ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যত না। দুধে আলতা গায়ের বরণ রূপ যে কানা সোনা, আঁচল দিয়ে ঢাইকা রাইখো চোখ যেন পড়ে না। দুধে আলতা গায়ের বরণ রূপ যে কানা সোনা, আঁচল দিয়ে ঢাইকা রাইখো চোখ যেন পড়ে না। আমি প্রথম দেখে পাগল হইলাম, মন তো আর মানে না। কাছে আইসো আইসো রে বন্ধু প্রেমের কারণে, ভালোবাসো বাইসো রে বন্ধু আমায় যত না। ঈশানের গান শেষ হতেই সবাই হাততালি দেওয়া শুরু করলো। ঈশানের চোখ তখনও আভার দিকেই। ইভানের ডাকে তার ধ্যান ভাঙে। কি গান গাইলে ব্রো, একেবারে অসাধারণ, যাকে বলে লাজবাব। ইভানের কথায় কপাল চুলকে হেসে উঠে ঈশান। তারপর স্টেজ থেকে নেমে এসে আবার আভার পাশেই বসে পড়ে। অনুষ্ঠান শেষ হতে হতে ঈশানের কাঁধে মাথা রেখেই ঘুমিয়ে পড়ে আভা। তাকে আর না ডেকে কোলে করে ইশরাতের ঘরে এনে শুয়ে দেয় ঈশান। অনুষ্ঠান শুরুর আগেই সবাইকে খাবার খাইয়ে দিয়েছেন বড়রা, তাই খাওয়ার প্যারা না থাকায় কোনো চিন্তাও নেই। তখনও সবাই বাইরে বলে আভার পাশেই বিছানায় কাঁধ হয়ে বসে পড়ে ঈশান। তার নিহারিকাকে নিয়ে কোনো রিস্ক সে নিবে না। যদি হঠাৎ জেগে উঠে ভয় পায় তখন ঈশান বুকে হাত দিয়ে বসে পড়ার পর তাড়াহুড়ো করে আভা সিঁড়ি দিয়ে নেমে আসে। তারপর ঈশানের হাতের উপরেই বুকে হাত দেয় সে। চিন্তিত চোখে ঈশানের দিকে তাকিয়ে শুধায়, কি হয়েছে ভাইয়া, শরীর খারাপ লাগছে? ঈশান তার নিহারিকার দিকে তাকিয়ে মাথা দুপাশে নাড়ায়, যার মানে তার কিছু হয়নি। এটা শুনে যেন দেহে প্রাণ ফিরে এলো ছোট্ট আভার। তারপর দৌড়ে ডাইনিং টেবিল থেকে এক গ্লাস পানি এনে ঈশানকে দেয়। শাসন করার মতো করে বলে উঠল, তুমি নিজের যত্ন নেও না কেন ভাইয়া? তোমার কিছু হলে মামা মামির কি হবে? বলেই ঠোঁট ফুলিয়ে কেঁদে উঠে ঈশানকে জড়িয়ে ধরে। তখন যদিও কিছু না হয়, এখন আভার জড়িয়ে ধরা ঈশানের শরীরের হরমোনগুলো যেন বিদ্রোহ শুরু করেছে। দম খিচিয়ে ঈশান তার নিহারিকার পিঠে হাত বুলিয়ে ঠান্ডা করে তাকে। আর কথা দেয় নিজের যত্ন নিবে এবার থেকে, নিজের জন্য না হোক আভার জন্য হলেও। এই কথা শুনে খিলখিল করে হেসে উঠে আভা। ঈশান তখনের কথা ভাবতে ভাবতে ইভা ঘরে আসে। ঈশানকে দেখে জিজ্ঞেস করে যে, ভাইয়া তুমি এখানে? ঈশান আভাকে দেখিয়ে দিয়ে বলে যে, খেয়াল রাখিস ওর, আর তুই কোথাও যাস না, জেগে গেলে ভয় পেয়ে যাবে ও। তারপর একবার শাড়ি পরিহিত আভাকে পরখ করে ঘর থেকে বেরিয়ে যায় ঈশান।
চলবে। পুরো গল্প লেখার পর যখন কেটে যায় তখন আর কিছু বলার থাকে না। আরো আগেই আপলোড দিতাম, কিন্তু হাতের চাপ লেগে কেটে গেছিল গল্প। তারপর আবার নতুন করে লেখা লাগছে। আজ অনেক বড় পর্ব দিয়েছি। সবাই গঠনমূলক মন্তব্য করবেন। বি রো ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ অবরোধবাসিনী। পর্ব 7। লেখনীতে নবনীতা চৌধুরী। রাতের আধার আস্তে আস্তে সরে যাচ্ছে। পূর্ব আকাশে হালকা সোনালি আভা ছড়িয়ে পড়ছে। ধীরে ধীরে সূর্য তার মুখ উন্মোচন করছে, যেন প্রকৃতির আঁচলে লুকিয়ে থাকা লাজুক কিশোরী। প্রথম রশ্মিগুলো গাছের পাতায়, নদীর জলে আর কুয়াশায় মোড়া মাঠে নেমে এসে এক অপূর্ব সোনালি ঝিলিক ছড়িয়ে দেন। শেষ রাতে ইসানের জ্বর কিছুটা কমে এসেছিল, তাই আভা নিজের ঘরে গিয়ে শুয়েছে। রাতে জ্বরের ঘোরে বলা ইসানের কথাগুলো শুনে আভা নিজের ভাষা হারিয়ে ফেলেছে। একটা মানুষ কি করে এতটা ভালোবাসতে পারে? শুধু মায় ওকে দেখার জন্য ইসান বারবার ঢাকা থেকে কুমিল্লা ছুটত। এতটা আগলে কিভাবে রাখতে পারে একটা মানুষ? ইসান সকালে উঠেই কিচেনে ছুটল। 11টা বাজে, তার নিহারিকা এখন কিছু খায়নি। তাকে রান্না করতে হবে। কিচেনের সামনে এসে পাজোড়া থেমে গেল তার। আভা রান্না করছে। ওড়না কোমরে গোজা, চুলে কাঁচা হাতে খোপা করা, অর্ধেক চুল অবাধ্য হয়ে উঠছে। আভাটা বারবার হাত দিয়ে কানের পিছনে চেপে দিচ্ছে। তাকে দেখতে একেবারে পাকা গিন্নি মনে হচ্ছে। ইসান দরজায় ঠেস দিয়ে তা দেখছে। হঠাৎ আভার চোখ পড়ে দরজায়। এ কি, আপনি উঠে এলেন কেন ইসান ভাই? আমি আরেকটু পর নাস্তা নিয়ে যেতাম আপনার জন্য। ওই, আর একটু দেরি হয়ে গেল। তুমি যাও, আমি করে নিচ্ছি। কাল থেকে তোমাকে খুব ভুগিয়েছি, সরি। মাথার পিছনে চুলকে কথাটা বলল ইসান। ইসানের কথায় কাল রাতের কথা মনে পড়ে আবার। সে কিভাবে পারলো একটা মানুষকে এভাবে কষ্ট দিতে? যা হয়েছে হয়েছে, এবার সব ঠিক করতে হবে। সে ইসানকে বলবে যে এই বিয়েতে তার অমত নেই, সে রাজি। কিভাবে যে সে ওই বদরাগী মানুষটাকে ভালোবেসে ফেলেছে জানে না সে। হ্যাঁ, আভা ভালোবাসে, তাকে খুব করে পেতে চায়। আভা? আভার ধ্যান ভাঙে ইসানের ডাকে। হু, কি বলছিলেন আপনি? কোথায় হারিয়ে গেলে? কোথাও না, বলুন। বলছিলাম, আমি হেল্প করি। বেগুনগুলো আমি কেটে দিই। খিচুড়ি বসিয়ে বেগুন সহ ছুরি আর চপিং বোর্ড হাতে নেয় আভা। অভিজ্ঞ হাতে ছুরি চালায় বেগুনের গায়ে। আমার খিচুড়ি বসানো শেষ। আপনি যান, বিশ্রাম নিন। আমি বেগুনগুলো কেটে নিতে পারবো। সোফায় গিয়ে বসেছে ইসান। তার একটা কথা কিছুতেই মাথায় আসছে না, যে আভা হঠাৎ করে এত নর্মাল বিহেভ করছে কেন? ওর কিছু হয়নি তো? না না, এভাবে আর চলতে পারে না। এবার একটা সিদ্ধান্ত নিতে হবে তার। যদি আভাকে ছেড়ে দিলে সে ভালো থাকে তবে তাই সই। টেবিলে খাবার সাজিয়ে ইহসানকে ডাক দিল আভা। ধীর পায়ে হেলে দুলে আভার মুখোমুখি চেয়ারটা টেনে বসে সে। দুজনেই চুপচাপ খাচ্ছে, কিন্তু এই নীরবতা আভার পছন্দ হচ্ছে না। তার মনের কথা হয়তো ইহসান বুঝে নেয়, তাই গলা ঠিক বলে ওঠে। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি আভা। তুমি চাইলে আমি তোমার বাসা দিয়ে আসবো। ফুফিকে বুঝিয়ে বলবো নে। জোর করে আটকে রেখে কি লাভ বলো? কথাটা বলেই হাত ধুতে চলে যায় ইহসান। হাত ধুয়ে সোজা দোতলায় নিজের ঘরে চলে যায়। কথাটা বলার সময় ইহসানের গলাটা বোধহয় একটু ধরে এসেছিল। চোখগুলো মনে হয় একটু টলমল করছিল। জানে না আভাসে এখনো অবাক চোখে তাকিয়ে আছে ইহসানের যাওয়ার পানে। চোখ জ্বালা করছে তার, দম বন্ধ হয়ে আসছে। হাতের নলাটা প্লেটে পড়ে যায় অযত্নে।
সে তো সব ঠিক করতে চাইছিল, তবে কেন শেষ হয়ে যাওয়ার পথে? বৃষ্টি আসার আগে আকাশের সমস্ত আলো অদৃশ্য হয়ে যায়, যেন প্রকৃতি এক গভীর নিস্তব্ধতার মধ্যে ডুবে গেছে। মেঘের ভেলাওয়া অন্ধকারে আচ্ছন্ন হয়ে বাতাসে মৃদু শীতল ঝাঁকুনি ভেসে আসে। আকাশের কোণে যেন ক্ষীণ এক অশনি সংকেত। তা আভা একসময় জানালা দিয়ে বাইরে তাকায়। দূরে আকাশের বুকে কালো হয়ে ওঠা মেঘগুলো যেন কিছু বলার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। চোখে জল নিয়ে ছাদে দাঁড়িয়ে আছে আভা, যেন বৃষ্টি নয়, তার নিজের হৃদয়ের গভীর বেদনা আকাশে ঝরে পড়বে। আভা নিজেকে আর ধরে রাখতে পারে না। বৃষ্টি তাকে এমনভাবে স্পর্শ করে যেন তার ভিতরের সমস্ত কষ্ট একত্রে বের করে আনার প্রচেষ্টা। সে নীরবে কেঁদে চলে। বৃষ্টি যেন আজ তার কষ্টের এক বেদনাময় সঙ্গী হতে এসেছে। বৃষ্টির গর্জন আর আভার কান্নার মিলনে পুরো পৃথিবী যেন থেমে গেছে, এক অদৃশ্য কান্নায় মিশে গিয়ে সমস্ত কষ্টটা প্রকাশ পায়, অথচ কিছুই বলার থাকে না। আমি যখন আপনাকে ভালোবাসতে চাইলাম তখনই আপনার মনে হলো আমাকে আপনার ছেড়ে দেওয়া উচিত। ইহসান, আপনি জানেন না, আপনার অবরোধ বাসিনী এখন আর আপনার থেকে মুক্ত হতে চায় না। সে আপনার বন্দিনী হয়ে বাকি জীবনটা কাটাতে চায়। আমায় প্লিজ ছাড়বেন না ইহসান। আমি বাঁচবো না আপনাকে ছাড়া। একটু দয়া করুন। ও আল্লাহ। কাঁদতে কাঁদতে ছাদের মেঝেতে বসে আভা কথাগুলো বলে। তখন তাকে খুঁজতে ছাদে এসে কথাগুলো শুনে ফেলে ইহসান। তার থেকে ঠিক এক হাত দূরত্বে দাঁড়িয়ে আছে সে। নিজের কানকে বিশ্বাস করতে পারছে না ইহসান। এইমাত্র সে কি শুনল? তাকে আভা ভালোবাসে। প্রেম কেবলই দুটি শব্দের একটা বাক্য নয়, প্রেম হলো ছোঁয়াচে রোগ। প্রেম মানে বিষাদ, প্রেম মানে যন্ত্রণা, প্রেম মানে আনন্দ, প্রেম মানে আপনাকে একজন ফেলো তো আরেকজন কি বিভৎসভাবেই না হারাইলো। হ্যাঁ, ইহসানের থেকে তার অষ্টাদশীকে প্রেম নামক ভাইরাস আক্রান্ত করলো। তবে এখনো ও নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। সে তার নিহারিকা তাকে ভালোবাসে, তার হতে চায়, তাকে হারানোর ভয় পায়। কি অসাধারণ এই অনুভূতি! ছাদে দাঁড়িয়ে আছে ইহসান। তার থেকে ঠিক এক হাত দূরত্বে বসে আছে আভা, যার এখন কান্নার ডঙ্কে হেঁচকি উঠছে। ফুল। কারো ডাকে চোখ খোলে আভা। বেশিক্ষণ সময় লাগেনি কার কণ্ঠটা বুঝতে তার। বৃষ্টি চাটে চোখ খুলে রাখা দেয়, তাও সে জোর করে চোখ খোলে। ইহসান ধীর পায়ে এগিয়ে এসে আভার বরাবর মেঝেতে হাঁটু ভেঙে বসে। তর্জনী আঙুলের ডগা দিয়ে আভার মুখটা উপরে তোলে। বৃষ্টি আর কান্নার কারণে চোখ মুখ লাল হয়ে আছে। কি যে মোহনীয় ঠেকেছে তা ইহসানের কাছে, তা যদি আভা জানতো তাহলে লজ্জায় লাল নীল হয়ে এখনই তার বুকে মুখ লুকাতো। অপলক দৃষ্টিতে চেয়ে আছে ইহসান তার ব্যক্তিগত নারীর দিকে। আভা চোখ তুলে তা দেখে আবার চোখ নামিয়ে নেয়। আমার দিকে তাকাবে না ফুল? দু হাতে রাজরায় আভার মুখটা নিয়ে শুধায় ইহসান। এখনো চোখ বন্ধ করে আছে আভা। সে যেন আজ চোখ না খোলার পণ করেছে। তাকাবে না ওই নেশাক্ত দু চোখে। এই ছোট্ট অষ্টাদশী তার হৃদয় হারিয়েছে তার পানে, এই কি ঢের কম? আর বাকি তার অস্তিত্ব বিলীন হওয়ার। এই প্রথম ইহসান এতটা কাছে এসেছে তার। লজ্জায় আভার প্রাণ পাখি যায় যায় দশা। তার মধ্যে বৃষ্টিতে ভিজে শরীরে নিষিদ্ধ জায়গা স্পষ্ট বিদ্যমান। দু চোখ খিচে বন্ধ করে রেখেছে সে। আর যেন চোখ না খোলার প্রতিযোগিতায় নামল সে। কি অদ্ভুত সেই প্রতিযোগিতা! কেউ অসির প্রেসী চোখে হারাবার দাঁড়ায়, আর কেউ ব্যস্ত প্রাণনাহের ওই মোহনীয় চোখের চাহনি থেকে লুকানোর। তবে লুকানোর স্থান ও প্রাণনার প্রশস্ত বক্ষ বিভাজন। আমার স্পর্শ কি খারাপ লাগছে ফুল? ছেড়ে দেব? চিন্তিত কণ্ঠে বলে ইহসান। না। তাহলে চোখ খোলে। ইহসানের কথায় আস্তে করে চোখটা খোলে আভা। ইহসানের চোখ এখন আভাতেই আবদ্ধ। চোখের পলক ফেলতেও ভুলে গেছে সে কি অদ্ভুত সুন্দর লাগছে তার ফুলকে। কি নিষ্পাপ তার চাহনি!
বৃষ্টির পানিতে চোখের পাপড়ি ঘন হয়ে আছে। কি মোহনীয় সেই দৃশ্য! হুট করে ঠোঁট ভেঙে আভাকে দিয়ে ঈশানকে জড়িয়ে ধরে। তার হঠাৎ জড়িয়ে ধরার কারণে হালকা পিছিয়ে যায় ঈশান। চোখ বন্ধ করে ফেলে সে। কাঙ্ক্ষিত নারীর ছোঁয়া পেয়ে যেন তপ্ত মরুর বুকে এক পশলা বৃষ্টি নামল। আজ 5 বছরের খরা ধরা হৃদয়ের এই তো প্রাপ্তি, এই তো অপেক্ষার অবসান। অবশেষে তার প্রিয় কাঙ্ক্ষিত অপেক্ষিত নারী তাকে হারানোর ভয় পায়। নিজে থেকে জড়িয়ে ধরেছে, তার প্রশস্ত বুকে মাথা চেপে রেখেছে। এই তো তার প্রাপ্তি। আভার পিঠে হাত বাড়িয়ে চেপে ধরে নিজের বুকের সাথে। ঠিক বুকের বা পাশটায় তার প্রিয় নারীর মাথা চেপে রাখে। কতক্ষণ এভাবে একজোড়া কপত কপতি জড়িয়ে থাকে তা তারা জানে না। জীবন হলো খরস্রোতা নদী, আর আমরা হলাম সেই নদীতে পথ হারানো নৌকার মতো। ঢেউ যেদিকে নিবে সেই দিকেই আমাদের গন্তব্য। আজ সেই গন্তব্য আভা আর ঈশানকে এক করে দিয়েছে। আজ থেকে আভা ঈশানের অর্ধাঙ্গনী, তার ভালো মন্দ পাপ পুণ্য সবকিছুর সাথী। ফুলে সজ্জিত বিছানার মাঝে বসে আছে আভা। আজ তার জীবনের খুব বিশেষ একটা দিন। শত লুকোচুরি পালানোর পর সেই তার নামেই আজ সে কবুল বলেছে। তার নামেই আজ বেনারসি পড়েছে। তার নাকে জ্বলজ্বল করে ডায়মন্ড নোজপিনটাও তার নামের। হাতের বালা জোড়া, সব আজ ঈশানের জন্য। এত আয়োজন করে আজ নিজের প্রিয় কাঙ্ক্ষিত পুরুষের কাছে ধরা দেবে সে। আজ তাদের একান্ত ব্যক্তিগত রাত, যেই রাতের অপেক্ষা গত 5 বছর ধরে ঈশান করে এসেছে। ঈশান আর আভা যখন ছাদ থেকে নেমে আসে তখন ধরণীতে সন্ধ্যা হয়ে গেছে। খানিক পরেই মাগরিবের আজান পড়ে। আভা নিজের ঘরে গিয়ে দরজা লাগিয়ে দেয়। একটু আগের কথা ভেবেই তার কান গাল দিয়ে ধোয়া বেরোচ্ছে। কি লজ্জা, কি লজ্জা! কিভাবে সে ঈশানকে মুখ দেখাবে? মুচকি হেসে বিছানার সামনেই ভিজে পোশাকে বসে পড়ে আভা। তারপর দুহাত দিয়ে মুখ ঢেকে মেঝেতে হাসতে হাসতেই শুয়ে পড়ে সে। তার হাসির ঝংকারে যেন রুমটা কেঁপে উঠল। ছন্দময় এই হাসি যেন ঈশান খানের বাগান বাড়িটাকে পরিপূর্ণ করল এক মুহূর্তে। অষ্টাদশী এক বালিকার নবপ্রেমে পড়ার অনুভূতি সেই ঘরে আসবাবার পর্দাগুলোও কি উপভোগ করল? তারাও কি ঈশানের মতো তাকে লজ্জা দেওয়ার পথ খুঁজছিল? চোখ বন্ধ করে সেই বালিকা ডুব দিল তার কল্পনায়, যা কল্পনাও বলা যায় না, বাস্তব, নিরন্তর সত্য। আভা যখন ঈশানকে জড়িয়ে ধরে তখন ঈশান ঘরে চলে যায়। আভার কান্নার দমকে তার হুঁশ ফেরে। তাড়াহুড়ো করে আভাকে জড়িয়ে ধরে সে। কত সময় পেরিয়ে যায় তা তারা জানে না। ঈশান নিজের থেকে আভাকে ছাড়িয়ে তার ওষ্ঠ জোড়া আভার কপালে দাবিয়ে দেয়। চোখ বন্ধ করে ফেলে আভা। মিনিট দুয়েক নিজের ওষ্ঠাধর ডুবিয়ে রাখে আভার কপালে। তার মনের জমিয়ে রাখা ইচ্ছে আর হরমোনের যন্ত্রণায় হুঁশ ফিরে আসলে হুট করে ঈশান ছেড়ে দেয় আভাকে। কোনো অঘটন ঘটাবে না সে। হালালভাবেই ছুঁয়ে দিবে তার ফুলকে, তার আগে না। ঘরে যাও, ফুল অনেকক্ষণ ধরে বৃষ্টিতে ভিজছ। ঈশানের কথায় চোখ খোলে আভা। ইতিউতি করে আচ্ছা বলেই দৌড় দেয়। তার যাওয়ার পানে চেয়ে ঠোঁটের কোণে এক টুকরো হাসির ঝলক দেখা যায় ঈশানের। আমিই হব তোমার লজ্জার কারণ। আবার আমার প্রশস্ত বুকি হবে তার নিবারণময় ফ্লাওয়ার্স। মাদকতাময় ছন্দে বলা ঈশানের কথাটা বৃষ্টির ফোঁটায় যেন প্রতিধ্বনিত হয় বারবার, বহুবার। শাওয়ার নিয়ে মাই বের হয়েছে আভা। হঠাৎ দরজায় টোকা পড়ে। চুল মুছতে মুছতে দরজার নবে হাত দেয় আভা। দরজার সামনে ঈশান দাঁড়িয়ে, তার পাশে একটা মেয়ে, হাতে কয়েকটা শপিং ব্যাগ। মেয়েটিকে চিনে না আভা, এই প্রথমই দেখেছে সে। আভার ভাবনার মাঝে মেয়েটি বলে উঠল, তুই গিয়ে রেডি হয়ে নিই হোক, আমি আভারানীকে রেডি হতে সাহায্য করছি। ওকে বেশি সাজানোর প্রয়োজন নেই, ও কমফোর্টেবল না বেশি সাজগোজে।
ঈশানের কথায় টিপ্পনি কাটে ঈশানী। বিয়ের আগেই এত প্রেম? অবশ্য থাকবেই তো। যে ছেলে 5 বছর আগ থেকে পাগলামি করছে, সে তো এখন করবেই। তোমার আর ইহুর বিয়ে তো তোমার 16তম জন্মদিনেই হয়ে গেছে। তাহলে এখন আবার ঈশান রেজিস্ট্রি ম্যারেজ করছে কেন আভা? ঈশানীর কথায় আকাশ থেকে পড়ে আভা, কি বললো এই মা ঈশানী? সাজাতে গিয়ে গল্প করতে করতেই কথাটা বলে ঈশানী। এতেই যেন বিনা মেঘে বজ্রপাত পড়লো আভার মাথায়। তাদের বিয়ে হয়ে গেছে, তাও আরো 3 বছর আগেই, আর সে কিছুই জানতো না। নিজের অবাক ভাবটা কাটিয়ে আভা প্রশ্ন করলো ঈশানীকে, কি বললেন আপু? আভার অবাক হওয়া দেখে ঈশানী বুঝেছে সে ভুল কথা ভুল জায়গায় বলে দিয়েছে। তার মানে আভা এখনো বিয়ের কথাটা জানে না। ঈশানীর চুপ থাকা দেখে আভা আবার জিজ্ঞেস করলো, বলেন আপু, কি বললেন আপনি মায়ে? আমাদের বিয়ে হয়ে গেছে মানে? ঈশানী বুঝলো, এখন আর লুকিয়ে রেখে কি হবে। দুজন তো দুজনকে ভালোবাসে আর মেনেও নিয়েছে, তাই বলে দেওয়াই ভালো। আভার জোড়াজুড়িতে মুখ খোলে ঈশানী। হ্যাঁ, তোমাকে বলা বারণ ছিল। ইভার সাথে ঈশানের বিয়ে ঠিক করা, তারপর আবার ওর সাথে বিয়ে ভেঙে তোমাকে বিয়ে করবে বলা, সব আগে থেকেই প্ল্যান করা ছিল। এবং সবটা প্ল্যান মাফিকই হচ্ছিল, শুধু মাঝখান থেকে সবটা তুমি গোলমেলে করে দিলে। মানে? তার মানে ঈশান, ইভা বা আন্টি আঙ্কেল ওনারা তোমাকে এখনো কিছু বলেনি? অবশ্য বলবেই বা কিভাবে? তুমি তো বলেছে কাউকে বিয়েই করবে না। আর ঈশানকে তো একেবারেই না। তার মধ্যে ঈশান ও যা পাগলামি করেছে যে আন্টি আঙ্কেল আর না করতে পারেনি। তোমার বার্থডের দিনই তোমাদের রেজিস্ট্রি ম্যারেজ করে। আমি কিছুই বুঝতে পারছি না আপু। ইভার বিয়ে আগে থেকেই ঠিক করা ছিল সাইরের সাথে। তুমি চলে আসার পর ইভা আর সাইরের বিয়ে হয়ে গেছে। আজ যেন আভার অবাক হওয়ার দিন। কি বলছে ঈশানীপু? তাকে নিয়ে এত কিছু আর সে নিজেই জানে না। সায়ের ভাইয়া, মানে ঈশান ভাইয়ের বন্ধু? হ্যাঁ। আমি কিছুই বুঝতে পারছি না। তবে শুনো, আজ 23 এপ্রিল। ক্যালেন্ডারের পাতায় গ্রীষ্মের আগমন ঘটেছে সপ্তাহ আগে। সবে বসন্ত শেষ হয়ে গ্রীষ্মের আগমন ঘটলেও আকাশে তপ্ততা আর কাঠফাটা রোদে মনে হচ্ছে ভরপুর গ্রীষ্মকাল চলছে এখন। দুপুরের তপ্ত রোদে ঘেমে নিয়ে ঢাকা থেকে বাড়ি ফিরেছে ঈশান। বাসায় ঢুকেই নিজের ঘরে গিয়ে শাওয়ার নেয় সে। তাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে ঈশান। পরনে সাদা তাওয়াল। রুমে এসেই কার্বাট খুলে নিজের কালো শার্ট প্যান্ট নিয়ে তৈরি হয়ে নেয় সে। তারপর কিচেনে ছুটলো, প্রথমে 1 কাপ ব্ল্যাক কফি খাওয়া লাগবে। মাথাটা প্রচুর ধরেছে। কড়া রোদে ঢাকা থেকে কুমিল্লা নিজে বাইক চালিয়ে আসা 4টি কথা না, যা ঈশান করেছে। আর এই কাজটা করারও একটা কারণ আছে। একমাত্র কারণ, আজ তার ফ্লাওয়ার্সের বার্থডে। সে নিজেই ফোন দিয়ে ঈশানকে আসতে বলেছে রাতের অনুষ্ঠানে। আজ আভার 15 বছর পূরণ হয়ে 16তে পড়েছে। আর 2 বছর অপেক্ষা, তারপর ঈশান আভাকে পেয়ে যাবে। ভাবতেই তার সারা অঙ্গ অজানা ভালো লাগার শিহরণে কেঁপে উঠছে। ভাবতে ভাবতেই কফিটা শেষ করে নিজের বাইক নিয়ে আবার বেরিয়ে পড়ে ঈশান। আগে শপিং মলে যাবে, তার ফ্লাওয়ার্সের জন্য গড়া স্বর্ণের নূপুর জোড়া নিতে হবে। চৌধুরী বাড়িতে আজ সকাল থেকেই হুড়োহুড়ি লেগে আছে। বাড়ি কোণা থেকে জল ছাদ সব পরিষ্কার করা হচ্ছে। সকালে বাড়ি সাজানোর লোক এসেছে, ছাদে অনুষ্ঠান করা হবে। আভার একমাত্র ফুফু আলিয়া চৌধুরীও তার মেয়েদের নিয়ে এসেছেন কাল বিকেলে। আয়েশা চৌধুরী আর আলিয়া চৌধুরী কিচেনে ব্যস্ত, তাদের হাতে হাতে সাহায্য করছে ইভা আর দুজন হেল্পিং হ্যান্ড। কাছের অতিথিরা সবাই এসে পড়েছেন, আর বাকি অতিথিরা রাতে আসবেন একসাথে অনুষ্ঠানে। ইভা সব অতিথিদের শরবত নাস্তা দিচ্ছে, তো আবার ফাঁকে ফাঁকে মাকে হাতে হাতে সাহায্য করছে। যার জন্য এত আয়োজন, সে এখনো বিছানায় শুয়ে আছে হাত পা ছড়িয়ে।
সকাল থেকে ইভা আর আয়েশা বেগম এই নিয়ে 5বার ডেকে এসেছে। এখন আবার সিঁড়ি বেয়ে দোতলায় আভার ঘরে যাচ্ছে ইভা। এইবার সে প্রয়োজন হলে আভার মুখে পানি ঢেলে দিবে, তবুও আভাকে ছাড়া নিচে যেন না যায়। এটা তার কথা না, এটা তার মায়ের কথা। আভা এই আভা উঠবি নাকি আমি তোর মুখে পানি ঢেলে দিব? আমি কিন্তু সিরিয়াস। ইভার চিৎকার করে বলা কথাগুলো যেন আভার কানের পাশের মশা ও নড়েনি এমন ভাবে শুয়ে আছে ও। এতে করে তরতরি ইভার রাগ ক্রমশ বেড়ে গেল যেন। হুট করে সে করে ফেলে এক অভাবনীয় কাজ। বেডের সাইড টেবিল থেকে পানির জগটা নিয়ে আভার মুখে ঢেলে দেয়। হঠাৎ করে মুখে পানি এসে পড়ায় চট করে উঠে পড়ে আভা। কিছুক্ষণ থম মেরে বসে থেকে পানির উৎস খুঁজল এবং তা পেয়েও গেল। বিছানা থেকে নেমেই ওয়াশরুমে যায় আভা। আভা এরূপ শান্ত আচরণ দেখে একটু চমকে উঠে ইভা। মনে মনে ভাবে যে এই উনচন্ডী এমন শান্ত আচরণ করছে কেন? জ্বর টর হলো নাকি? ইভার ভাবনার মাঝে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে আভা। হাতে পানির মগটা দেখে ইভার আর বুঝতে বাকি নেই কি হতে চলেছে। উল্টো দিকে ফিরে দৌড় দেয় ইভা, তার পিছনে আভা। আভা সিঁড়ি কাছে আসতে আসতে ইভার নিচে নামা শেষ। সে বর্তমানে বাগানে যাওয়ার প্ল্যান করছে, তা বুঝতে পেরে আভাও দৌড়ায়। কিন্তু বিপত্তি বাধে তখনই দরজা দিয়ে ইহসান ঢুকতে নেয় আভা তার সাথে ধাক্কা খেয়ে মেঝেতে পড়ে যায়, যার দরুন তার মগের সবটুকু পানি গিয়ে ইহসানের গায়ে পড়ে। বেলা 12:30 বাজে। 8 ঘন্টা ধরে হেয়ার ড্রায়ার, আয়রন দিয়ে ইহসানের শার্ট শুকানোতে ব্যস্ত আভা। কিছুতেই শুকাচ্ছে না। এইদিকে সে ঘেমে নিয়ে একাকার। নাকের ডগায় হালকা ঘাম চিকচিক করছে। কপালের সামনে পড়ে থাকা ছোট ছোট চুলগুলো বিরক্তর সাথে কানে পেছনের গুঁজে দিচ্ছে তো আরেকবার ইভাকে বকাঝকা করছে। তার এত সব ব্যস্ততা দূর থেকে কেউ একজন পরখ করছে। শুধু পরখ করছে না, গভীর মনোযোগ দিয়ে তা দেখছে। আবার ছোট ছোট হাত দিয়ে শার্টটা উলট পালট করা, কপালের ছোট চুলগুলো সরানো ইত্যাদি। সে আর কেউ না, যার শার্ট এখন আভা শুকাচ্ছে সেই তাকে দেখছে। ইহসান আভার বিছানায় শুয়ে আছে আর আভার ডিভানে বসে আয়রন করছে। আভা, তুই কি আমাকে বদদোয়া দিচ্ছিস? কি রে, কথা বলিস না কেন? আভা। আভার উত্তর না পেয়ে বিছানা থেকে নেমে ধীর পায়ে আভার কাছে যায় ইহসান। আমার মুখের দিকে তাকাতেই ধক করে উঠে ইহসানের বুক। চোখ মুখ লাল হয়ে আছে, চোখ দিয়ে অনবরত পানি ঝরছে। তার ফুলের চোখে পানি। কিন্তু কেন? বেশি গরম লাগছে নাকি বেশি করে ফেললাম আমি? নিজের মনের প্রশ্নগুলোকে দমিয়ে আভাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে আভা? বল, বল আমাকে কি হয়েছে? ইহসান অস্থিরতার সাথে কণ্ঠে নম্রতা ঢেলে একসাথে প্রশ্নগুলো করে আভাকে। তার বলা কথাগুলোই যেন যথেষ্ট ছিল আভার কান্নার বাঁধ ভাঙার জন্য। কাঁদতে কাঁদতে ডান হাতটা ইহসানের সামনে বাড়িয়ে ধরে আভা। আভার হাতে চোখ পড়তেই চোখ খিচে বন্ধ করে ফেলে ইহসান। ধবধবে সাদা হাতটায় আয়রনের ফসকা পড়ে লাল হয়ে আছে, যেন এখনই হাত ছিঁড়ে রক্ত বেরিয়ে আসবে। আভাকে ডিভানে বসিয়ে দৌড়ে নিচে যায় ইহসান। তাকে হন্তদন্ত হয়ে সিঁড়ি দিয়ে নামতে দেখে আয়েশা চৌধুরী আটকে ওঠে। কিরে আব্বা, এভাবে তড়িঘড়ি করে নামছিস কেন? আস্তে নাম, পড়ে যাবি। ফুফি, জলদি ফ্রিজ থেকে আইস ব্যাগটা দেও। ধর। কিন্তু হয়েছেটা কি? সেটা তো বলবি আব্বা। আভার হাতে আয়রনের ছ্যাঁকা লেগেছে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে কথাটা বলে তড়িৎ গতিতে দৌড় দেয় ইহসান। আভা এখনো ফুপিয়ে কাঁদছে। হাতের তালুর মাঝ বরাবর খানিকটা পড়েছে, চিন চিন করে জ্বলছে হাতটা। ইহসান ঘরে এসে ওয়াশরুম থেকে পানি এনে বরফের টুকরোগুলো পানিতে ছেড়ে আভার হাতের কবজি ধরে হাতের তালুর পানিতে চুবিয়ে রেখেছে। চোখ খিচে বন্ধ করে রেখেছে আভা।
দু চোখ দিয়ে এখনো পানির স্রোত বয়ে যাচ্ছে, তা দেখে ইহসানের হৃদয়ের রক্তক্ষরণ কমই বাড়ছে। আভা বাম হাত দিয়ে ইহসানের হাতের নরম মাংস খামচে ধরে রেখেছে। ফর্সা হাতের জায়গাটা লাল হয়ে গেছে, এতে যেন ইহসানের কিছুই যায় আসছে না। তার কাছে সবকিছুর আগে তার ফুল। খানিকটা জ্বলন কমে আসলে হাতে বার্ন ক্রিম লাগিয়ে ব্যান্ডেজ করে দিয়েছে ইহসান। এখনো জ্বলছে? আভার কান্না থেমে গেছে। গালে পানির দাগ বসে গেছে। ডানে বামে মাথা নাড়িয়ে না বলে উঠে আভা। এতেই যেন ইহসানের ধরে প্রাণ এলো। আভার উত্তর পেয়ে মেঝে থেকে উঠে দরজার দিকে পা বাড়ায় ইহসান। বিকেল থেকে যার যার ঘরে সবাই তৈরি হচ্ছে। সন্ধ্যায় অনুষ্ঠান। ডান হাত পড়ে যাওয়া তরুণ দুপুরেও মায়ের হাতে খেয়েছে। আভাকে ইভা রেডি করে দিচ্ছে। সাদা আর লালের মিশ্রণে লং গাউন পরেছে আভা। মুখে হালকা প্রসাধনী, ঠোঁটে গাঢ় খয়েরি লিপস্টিক, কপালের মাঝখানে সিঁথি কেটে চুলগুলো কার্ল করে কানের পাশে লাল সাদা গোলাপ গুজে দিয়েছে ইভা। গোলাপগুলো ইহসান সাজার শেষ পর্যায়ে এনে দিয়েছে। চুপচাপ এখানে বসে থাকবি আভা, এক পাও নড়বি না। তোকে তৈরি করতে গিয়ে আমি এখনো তৈরি হতে পারিনি। আবার যদি কিছু নষ্ট করিস তাহলে তোর খবর আছে। ঠিক আছে। আভাকে শাসিয়ে নিজের জামাটা নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে ইভা। ঘড়ির কাঁটায় সময় এখন 10টা। অনুষ্ঠান শেষ হয়েছে 8 ঘন্টা আগে। ইভা, আভা যে যার রুমে রেস্ট নিচ্ছে। বাবা মা এবং ফুফি ফুফার সামনে দাঁড়িয়ে আছে ইহসান। ইরফান খান মুখ গম্ভীর করে বসে আছে সোফায়। তার পাশের আফরোজা খান অসহায় চোখে একবার ইহসানকে তো আরেকবার ইরফান খানকে দেখছে। আরহাম চৌধুরী ইরফান খানের পাশে সোফায় বসা। আয়েশা চৌধুরী নিজের স্বামীর মতিগতি বোঝার চেষ্টা করছে, কিন্তু কিছুই বুঝতে পারছে না। স্রোতহীন নদীর মতো চুপচাপ বসে আছেন তিনি, এতেই যেন অন্তর আত্মা কেঁপে উঠছে তার। হঠাৎ ইরফান খান গলা পরিষ্কার করে বলে ওঠে, তুমি তাহলে ঠিক করেই নিয়েছো আভার সাথে তোমার বিয়ে না দিলে ডাক্তারি ফাইনাল এক্সাম দিবে না? না। তাহলে আমিও আমার সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি, আভার সাথে আমি কিছুতেই তোমার বিয়ে দিব না। এতে তোমার যা ইচ্ছে তুমি করতে পারো, আমি কিছুই বলবো না। তাহলে তুমিও শুনে রাখো বাবা, আমি ছাড়া আভাও আর কারো বউ হবে না। আমার প্রাণ থাকতে আমি তা হতে দিব না। গলা নামিয়ে কথা বলো ইহসান। তুমি ভুলে যেও না সামনে বড়রা আছে। আমি আভাকে না ফেলে সব ভুলে যাব বাবা। ইহসান বাবার সাথে তর্ক বিতর্ক করে দরজার দিকে অগ্রসর হতেই আরহাম চৌধুরী মুখ খুললেন। সোফা ছেড়ে ইহসানের পাশে এসে দাঁড়ান। দাঁড়াও ইহসান, তুমি চাও তো আভার সাথে তোমার বিয়ে দিই? ঠিক আছে, কিন্তু একটা শর্ত। তুমি এখন আভার উপর বউয়ের কোনো অধিকার খাটাতে পারবে না, এবং ওর 18 বছর না হওয়া অবধি ওকে কিছুই জানাতে পারবে না। রাজি থাকলে এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই। দাঁড়াও ইহসান, তুমি চাও তো আভার সাথে তোমার বিয়ে দিই? ঠিক আছে, কিন্তু একটা শর্ত। তুমি এখন আভার উপর বউয়ের কোনো অধিকার খাটাতে পারবে না, এবং ওর 18 বছর না হওয়া অবধি ওকে কিছুই জানাতে পারবে না। রাজি থাকলে এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই। আরহাম চৌধুরীর কথা শুনে সবাই অবাক হয় বটে। কিভাবে এত জলদি উনি বিয়ের জন্য রাজি হলেন? ইরফান খান নিজের বিস্ময় ধরে রাখতে না পেরে জিজ্ঞেস করে বসলেন, ভাই সাহেব আপনি কি সত্যিই রাজি এই বিয়েতে? জি। ইহসান ঘরের ছেলে, ছোট থেকেই দেখছি ওকে। নিজেদের হাতেই মানুষ, তাই রাজি না হওয়ার মতো কিছু হয়নি। ওনার কথায় সবাই স্বস্তি ফেলেন। তারপর আরহাম চৌধুরী, আভার আম্মু আর ইহসান আভার ঘরের দিকে যায়। তাদের যাওয়ার পথের পানে চেয়ে ইরফান খান আর আফরোজা খানও নিজেদের ঘরে চলে যান। রাত বাজে 12টা। আভা নিজের ঘরে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। তখনই তার দরজায় কড়া নাড়ার শব্দ হয়। দরজা হালকা মিলিয়ে রাখার কারণে আভা বিছানায় উঠে বসেই ভেতরে আসতে বলল।
হাতে একটা কাগজ নিয়ে ঘরে ঢুকেন আরহাম চৌধুরী আর আয়েশা চৌধুরী। ওনাদের ঢোকার পর পরই ঈশান ঘরে ঢুকে। তাদের দেখে একটু চমকে উঠে আভা। এত রাতে বাবা মা, ঈশান ভাইয়া একসাথে তার ঘরে কেন? আম্মু, তোমাকে একটা কথা বলার ছিল। কি কথা আব্বু? তোমার জন্য আমরা খুব দামি একটা উপহার বেছে নিয়েছি মা। ধরতে পারো তোমার জন্মদিন উপলক্ষে তোমার বাবা মায়ের পক্ষ থেকে এই উপহারটা। খুব দামি উপহার তো, তাই ওই উপহারটা নেওয়ার জন্য এই কাগজটাতে তোমার একটা সিগনেচার লাগবে। কি উপহার আব্বু? খুব সুন্দর আর দামি বুঝি? কখন পাবো উপহারটা? এই কাগজটাতে সিগনেচার করলেই আম্মু। ওকে আব্বু। কথাটা বলেই বিছানা থেকে লাফ দিয়ে নেমে আরহাম চৌধুরীর হাত থেকে কাবিননামাটা নিয়ে টেবিল থেকে কলম নিয়ে গোটা গোটা অক্ষরে নিজের নামটা লিখে দিল। ইনায়েত চৌধুরী আভা নিজের অজান্তেই কাবিননামায় সিগনেচার করে শিকারও বন্দিনী হয়ে গেল। এ বন্ধন যেই সেই বন্ধন নয়, আল্লাহর কালেমা সাক্ষী রেখে এই বন্ধনের সৃষ্টি হয়। যদিও এই মুহূর্তে আভা আর ঈশান এটা হয়নি, কিন্তু আর মায়ের 2 বছর পর তাও ঈশান করে নেবে। সিগনেচার করা শেষে কাবিননামাটা আরহাম চৌধুরী হাতে দিয়ে দেয়। আরহাম চৌধুরী কাবিননামাটা নিয়ে মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরলেন। তার ছোট মেয়েটা নামের সাথে আজ থেকে অন্য কারো নাম জড়িয়ে গেল। মেয়েটা আজ অন্য কারো হয়ে গেলে ভাবতেই চোখে পানি চিকচিক করছে ওনার। নিজেকে সামলে মেয়ের কপালে আদর রেখে দিয়ে ঘুমিয়ে পড়তে বলে চলে যায়। ঘর থেকে বেরিয়ে আরহাম চৌধুরী কাবিননামাটা ঈশানের হাতে দিয়ে ওর দুহাত নিজের হাতের মুঠোয় নিয়ে বললেন, আমার মেয়েটা ছোট ঈশান। বিয়ে, স্বামী, সংসার কিছুই বুঝে না। তাই আমি আশা করি যে তুমি ওকে কিছুই জানাবে না। ডোন্ট ওয়ারি ফুফা। আমি নিজের সর্বোচ্চ চেষ্টা করব আভাকে আগলে রাখার। ঈশান থেকে আশ্বাস পেয়ে নিজের সহধর্মিণীকে নিয়ে নিজের ঘরে গিয়ে দরজা লাগিয়ে দিলেন। আজ যতটুকু বোধ হয় এক গম্ভীর রাগী বাবা খুব করে কাঁদবে। ওনার যে চোখ জ্বলছিল, এতক্ষণ খুব কষ্টে চোখের পানি আটকে রেখেছিলেন তিনি। মেয়েকে এখনই বিদায় না দিক। তবুও অন্য কারো তো হয়ে গেল। এই কি কম নাকি এক মেয়ের বাবার জন্য? ঈশান নিজের হাতের কাবিননামাটা খুলে কনের নামের জায়গাটায় চোখ বুলায়। চোখে গোটা অক্ষরে লেখা আভার নামটা পড়তেই বিশ্বজয়ী হাসি হাসে সে। অবশেষে তার প্রিয় কাঙ্ক্ষিত নারীটি কাগজে কলমে তার হলো। আজ যেন তার ঈদ লাগছে। কয়জনই বা এত সহজে পেয়ে যায় নিজের প্রিয় মানুষকে? আভা? হু? হ্যাঁ, বলেন আপু। কতক্ষণ ধরে তোমায় ডাকছি। কোথায় হারিয়ে গেলে? এতক্ষণ ঈশানীর বলা কথাগুলো শুনে যেন আভা সেই 2.5 বছর আগে চলে গিয়েছিল। ঈশানের তাকে পাওয়ার জন্য করা লড়াই, তার বাবার সেই আবেগঘন মুহূর্ত সব যেন চোখের সামনে জীবন্ত হয়ে উঠেছিল। আভার চোখে পানি দেখে ঈশানী চিৎকার করে উঠল, এই মেয়ে এতক্ষণ ধরে কত কষ্টে সাজিয়েছি। যদি কান্না করো তাহলে। ঈশানী আভার কানে মুখে কিছু একটা বলে উঠল, যা শুনে লজ্জায় আভার মুখ কান গরম হয়ে উঠল। আপো। ওরে আভা রানী দেখি লজ্জা পাচ্ছে। হায় হায় মে মার গাই। বুকে হাত দিয়ে চোখ বন্ধ করে দাঁড়ানো থেকে বিছানায় শুয়ে পড়ল ঈশানী। কিছুক্ষণ পর বাম চোখটা খুলে হেসে ওঠে। তার সাথে তাল মেলায় আভা, তাদের হাসির ঝলকে ঘরটা যেন কেঁপে উঠল। মেরুন কাতান পরা, মুখে হালকা প্রসাধনী দেওয়া, চুলের খোপায় এক গুচ্ছ লাল গোলাপ। আভার এই রূপে তাকে কি সুগন্ধ যে লাগছে! যেন আকাশ থেকে কোনো অপ্সরী নেমে এসেছে ঈশানের ঘরে। ধরণীতে আধার বিরাজমান। রাত 1টা বাজে। অদূরে কোথাও শেয়াল ডাকছে। পাহাড়ি অঞ্চলে রাতের দিকে বেরোনো ও ঝুঁকিপূর্ণ। যখন তখন জঙ্গলি জন্তু জানোয়ারের খপ্পরে পড়লে মুশকিল। তার উপর যদি বর্ষার মৌসুম হয়। বাইরে ঠান্ডা বাতাস ছাড়ছে। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে।
মনে হচ্ছে আবার বৃষ্টি আসবে। বর্ষাকালের বৃষ্টির ঠিক ঠিকানা নেই, যখন তখন ধরণীতে বিরাজ করে। নিজের অস্তিত্ব বোঝাতে মাঝে মাঝে ঝড় এসে তাণ্ডব করে যায়। দরজার ছিটকিনির আওয়াজে আভার ধ্যান ভাঙে। ইহসান ঘরে এসেছে। পুরো রুমটা গোলাপ আর রজনীগন্ধা ফুল দিয়ে সাজানো। বেড সাইড টেবিলে বেলি ফুল রাখা। বেলি ফুলের সুবাস আভার নাকে এসে সুরসুরি দিচ্ছে। ফ্লোরে গোলাপ ফুলের পাপড়ি একের পর এক ছড়ানো। পুরো রুমে একটা অদ্ভুত মিষ্টি ঘ্রাণ ভাসছে। মেঝের গোলাপের পাপড়িগুলো সরিয়ে মেঝেতে পা ফেলে ইহসান। তার পরনে সাদা পাঞ্জাবি পরা, হাতে কালো রঙের ফিতে ঘড়ি। চুলগুলো কপালে পড়ে আছে। মনে হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে বাহিরে গেছে, যার দরুন তার জেল দেওয়া চুলগুলো এলোমেলো হয়ে গেছে। শুভ্র পাঞ্জাবিতে কি অসাধারণ লাগছে তাকে। আভার হৃদস্পন্দন যেন আরেকবার অচল হলো। দরজার ছিটকিনি আটকে আভার দিকে ঘুরে দাঁড়ায় ইহসান। ধীর পায়ে ইহসান এগিয়ে আসে। ইহসান ধীর সুস্থে হেঁটে আভার পাশে এসে বসল। আভার বুক হঠাৎ করে কেঁপে উঠল। মনে হলো ইহসান যত এগোচ্ছে তত কল্পনার কিছু স্থির দৃশ্য ভেসে উঠছে চোখের পাতায়। তখন আভার পাশে এসে বসে ইহসান। পাশে বসে ইহসান ওর দিকে স্থির নিঃস্বার্থ মুগ্ধতায় তাকায়। উহুম, চাঁদ দেখবে শুভ্রতা? ইহসানের কথায় চোখ উল্টে তাকায় আভা। বাহিরে তুমুল ঝড়ের সাথে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যে চাঁদ কোথায় ফেলো ইহসান? চাঁদ? এই বৃষ্টির মধ্যে চাঁদ কোথায় ফেলেন আপনি? না মানে, আকাশ দেখবে এখন? ইয়েস, চলো চলো। কথা শেষ করে আবার হাত ধরে হাঁটা দেয় ইহসান। বারান্দার দরজা খুলতেই এক পশলা দমকা হাওয়া এসে তাদের ছুঁয়ে দিল। আভা চোখ বন্ধ করে ফেলে। তা দেখে আভার পেছনে দাঁড়ানো ইহসান তার খোপা করা চুলগুলো ছেড়ে দেয়। আভার চুলগুলো এলোমেলো হয়ে গেল। আভা চোখ মেলে পা বাড়ায় বারান্দায়। ভেজা বারান্দায় পা রাখতেই শিরশির করে ওঠে তার শরীর। তার পেছনে পেছনে এগিয়ে যায় ইহসান। দেয়াল খোলা বারান্দায় দাঁড়িয়ে আছে তারা। গেইটের পাশেই ছাউনির নিচে দুজন লোক। ভালোভাবে দেখতেই আভা বুঝলো লোকগুলো সিকিউরিটি গার্ড। আভার যত দূর মনে পড়ে এই বাসায় তারা দুজন ছাড়া কেউ ছিল না এই এক সপ্তাহ। তাহলে গার্ড আসলো কোথা থেকে? সিকিউরিটি গার্ড আগে থেকেই ছিল, তোমাকে পাহারা দেওয়ার জন্য। তখন তারা দূরে থেকে খেয়াল রেখেছিল। আজ থেকে পার্মানেন্ট গেইটে থাকবে। এখনো এত ভয় পান আমাকে হারানোর? ইয়েস ম্যাম, ভীষণ ভয় পাই। দুজনে চুপচাপ বারান্দায় দাঁড়িয়ে আছে। বৃষ্টির শব্দ ছাড়া কোনো আওয়াজ নেই। বৃষ্টির ছাট এসে ভিজিয়ে দিচ্ছে আভার পা থেকে কোমর অবধি। আভার খয়েরি কাতান ভিজে শরীরের সঙ্গে মিশে গেছে। দুজনের দৃষ্টি দূরের চা বাগানে। এখান থেকে স্পষ্ট চা বাগান, পাহাড় দেখা যাচ্ছে। নীরবতা ভেঙে হঠাৎ করে ইহসান তার পুরুষালী গলায় গান ধরে। আভা প্রথমে না বুঝলেও পরে তার সাথে সুর ধরল। আমার এ মনে, জীবনে শুধু তোরই অধিকার। যাব না ভুলে কখনো জানি প্রেমের অঙ্গীকার। উত্তর খুঁজে ফেলো প্রশ্নরা, সত্যির ছোঁয়া ফেলো স্বপ্নেরা। দূরে দূরে তবুও কেন সাথিয়া? দূর থাকতে চাই নাকি? তুমি তো কাছে আসতে দেও না। আপনাকে বললাম নাকি? তো কাকে বললে বউ? আমি ছাড়া এখানে আর কে আছে শুনি? কথা শেষ করে ইহসান আভাকে পেছনে থেকে কোমর জড়িয়ে ধরল। ঘাড়ে মাথা রেখে মুখ ডুবিয়ে দেয় হালকা ভেজা চুলে। আভার চুলের সুবাসে আবেশে চোখ বুজে নেয় ইহসান। অবাধ্য হয় তার হাতের ছোঁয়া। ইহসানের হাতের ঠান্ডা স্পর্শে কেঁপে ওঠে আভা। খামছে ধরে নিজের শাড়ি। বাহিরে বাড়ছে বৃষ্টির ছাট। আর ইহসানের বিলাসবহুল কক্ষে বাড়ছে তাদের নিঃশ্বাসের গতি। অবাধ্য হয় দুই।
ছন্নছাড়া হয় তারা, হারিয়ে যায় কোনো এক অতলে, নাম না জানা শিহরণে, যেই অনুভূতির সঙ্গে আভা একেবারেই অপরিচিত। ঝলমলিয়ে সকালের রোদ উঠেছে, শেষ রাতে বৃষ্টি থেমে গিয়েছিল, চারপাশে মাটি সেতুসেতু হয়ে আছে, প্রকৃতিতে ভেজা মাটির ঘ্রাণ এখনো বিদ্যমান। বারান্দার ডিভানে ঘুমিয়ে আছে আভা ইসান। সকালের মিষ্টি রোদ এসে ছুঁয়ে দিচ্ছে তাদের। উদম শরীরে শুয়ে আছে ইসান। ইসানের বুকের উপর তার শার্ট পরিহিত অবস্থায় শুয়ে আছে আভা। তার পরনের কাতান শাড়িটা মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। ঝড়ের কারণে ধুলোবালিতে সেই শাড়ির অবস্থা খারাপ। আভার কানের পাশের গোলাপগুলো অযত্নে মিয়ে ডিভানের সাইড টেবিলে পড়ে আছে। বারান্দায় রোদ উকি দিতে ইসান জেগে ওঠে। চোখ খুলে আবার চোখের উপর হাত রেখে চোখ বন্ধ করে। বার কয়েক পিট পিট করে চোখ খুলে ফেলে। ঘুম ঘুম চোখে রোদ পোড়ায় বিরক্তিতে মূর্তিতে হয়ে উঠে তার। মুহূর্তেই সেই তীক্ষ্ণতা আবেশে পড়ে ওঠে। যখনই দেখি আভা তার প্রশস্ত বুকের উপর শায়িত। আভার চোখে মুখে পড়ে থাকা চুলগুলো হাত দিয়ে সরিয়ে কানের পেছনে গুজে দেয় ইসান। তারপর দুহাতে আভার কোমর জড়িয়ে কপালে আলতো চুমু খায়। অনেকক্ষণ ধরে কারো তৎনীক দৃষ্টির কবলে পড়ে ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ হয়ে ওঠে আভার। ঘুম ঘুম চোখে হাতে ইসানের কানে হাত রাখে সে। পিট পিট করে তাকাতে ইসানের দৃষ্টিতে কুপকাত হয় আভা। লজ্জায় লাল নীল হয়ে মুখ লুকায় ইসানের বুকে। জলদি উঠতে নিতে ইয়ারও শক্ত করে ঝাপটে ধরে ইসান। গাইগুই করে উঠে আভা। ওই ওই হুম্মম, আমাকে পাহাড়ে ঘুরতে নিয়ে যাবেন? রেডি হয়ে নেও, নাস্তা করেই বেরোবো। তাহলে আমি শাওয়ার নিয়ে আসি। আভার পালানোর পায়তারা দেখে হাসে ইসান। তার শুভ্রতাকে লজ্জা পেলে কি সুগন্ধ দেখায়। গালগুলো যখন লজ্জায় লাল হয়ে ওঠে তখন তার ইচ্ছে করে টুক করে খেয়ে নিতে। যাও। ইহসানের বুক থেকে উঠে জলদি বারান্দা থেকে ঘরে যায় আভা। কারবার থেকে একটা মেরুন শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। ইহসান ডিভান ছেড়ে উঠে পড়ে। বারান্দার রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে চা বাগানে চোখ বুলায়। কি সুন্দর লাগছে পাহাড়ের গায়ে সবুজ চা পাতা গাছগুলো। রাতে বৃষ্টির ফলে সোনালি রোদে ঝকঝক করছে পরিষ্কার পাতাগুলো। পাহাড় থেকে চোখ সরিয়ে চোখ রাখে অদূর আকাশে। আজকের সকালটা সত্যিই অন্যরকম সুন্দর। রোদের ফাঁকে ফাঁকে মেঘের বেলা ভেসে বেড়াচ্ছে। মেঘের বেলাগুলোর মতোই তার শুভ্রতার সৌন্দর্য। অপরূপ, অপরিসীম যেই সৌন্দর্য জন্মজন্মান্তর দেখলেও একঘেয়েমি আসবে না। শাওয়ার শেষে শাড়ি পরে ওয়াশরুম থেকে বেরিয়েছে আভা। চুলগুলো তোয়ালেতে মুছে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে হাত খোপা করে নিল। আয়নায় নিজের প্রতিবিম্বে চোখ পড়তেই অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে আভা। নাকের ছোট্ট নজপিনটা পড়াতেই পুরো চেহারা বদলে গেছে। মুখটা ঝকঝক করছে। আগের থেকে কি একটু সুন্দর হয়েছে সে, নাকি নিজেকে আজ বেশি খুঁটিয়ে দেখছে? হঠাৎ ঘাড়ে কারো গরম শ্বাস পড়ায় সোজা হয়ে দাঁড়ায় আভা। আয়নার প্রতিবিম্বে মধ্য চোখ রাখে ইহসানের চোখে। দুজনের চোখাচোখি হতেই কাল রাতের কথা মনে পড়ে যায় আভার। কাল রাতের ইহসানকে আভার বড্ড অপরিচিত লেগেছিল। অশান্ত ছিল তার ব্যবহার, উন্মাদ ছিল তার ছোঁয়া। এত উন্মাদনার মাঝেও আভার ভালো মন্দ দেখার মাঝে কমতি ছিল না ইহসানের। চলবে অবরোধ বাসিনী। অন্তিম পর্ব। লেখনীতে নবনীতা চৌধুরী। আজ রাতটা যেন অন্যরকম সুন্দর। আকাশে ঘন কালো মেঘ জমেছিল সন্ধ্যার পর থেকেই। যেন মেঘেরা কোনো গোপন কথোপকথনে মগ্ন। হালকা বাতাসেরা জানালার পর্দা দুলিয়ে দিচ্ছে, ঠিক যেমন প্রিয়জনের হাতের কোমল স্পর্শ। আচমকা এক ঝলক বিদ্যুৎ আকাশ জুড়ে আলো ছড়িয়ে দিয়ে নিঃশব্দে মিলিয়ে গেল। যেন এক লাজুক হাসি। প্রকৃতির ঝড়ো হাওয়া আর তাণ্ডবের মাঝেই ঝড় উঠেছে দুটি মানুষের মনে।
দুটি আত্মার মাঝে, একজনের বহু বছরের প্রতীক্ষা, অপরজনের নবপ্রেমের সূচনার পূর্ণতা। তাদের উন্মাদনার সাথে বৃষ্টির ফোঁটাগুলো আজ যেন ছন্নছাড়া। বৃষ্টির ফোঁটাগুলো জানালায় এসে ঝাপটা দিচ্ছে, যেন তারা পুরনো কোনো স্মৃতির সুরে ধরা দিচ্ছে। ঘরের ভেতর অল্প আলো, টিপ টিপ করে রুমের মোমবাতিগুলো জ্বলছে। বাইরে প্রাকৃতিক উন্মাদনা, আর ভেতরে এক আশ্রয়ের উষ্ণতা। আজ যেন পৃথিবীটা কিছুক্ষণের জন্য শুধু তাদের দুজনের। কুচি গুজব, পেটের উপর থেকে হাত সরাও। ঈশানের কথায় চোখ বড় করে তাকায় আভা। তার তাকানো দেখে কপাল কুঁচকে দুভ্রু নাচায় ঈশান। তা দেখে চোখ নামিয়ে ফেলে আভা। এভাবে দেখার কি আছে বউ? কুচিগুলো কি সারা রাত হাতে নিয়েই বসে থাকবো আমি? ওয়েট ওয়েট, আমি পারবো না এটা করতে। আফটার অল 5 বছরের অপেক্ষা, প্লাস আমার বাসর আরো 1 মাস আগেই হয়ে যেত, শুধু তোমার দৌড়ে ঝাঁপের কারণে। হাত সরিয়েছি। কুচি গুজন। ঈশানের লাগামহীন কথায় ফুলস্টপ পড়ে আভার কথায়। ঈশানকে থামানোর জন্যই এই কথা বলেছে আভা, তা ভালো করে বুঝে ঈশান। ঈশান তাকিয়ে দেখলো সত্যি সত্যি আভা পেটের উপর হাত সরিয়েছে। তা দেখে ডোন্ট কেয়ার ভাব নিয়ে একটা হাসি দিল সে। তারপর আবার শাড়ি পরানোতে মনোনিবেশ করে। কোমর ঘুরিয়ে বাম হাতে শাড়িটা রাখে। তারপর আভার পা থেকে মাথা অব্দি একবার চারপাশ ঘুরে দেখল ঈশান। ওহ, ফাইনালি শাড়ি পরানো ডান। ঈশানের কথায় নিজের দিকে তাকায় আভা। পায়ের পাতা থেকে কোমর পর্যন্ত দেখল নিজেকে। তা দেখে ঈশান তার পেছনে গিয়ে দুবাহু ধরে আয়নার দিকে ঘুরিয়ে দিল। তারপর আভার পেছনে দাঁড়িয়ে নিজেও আভার কোমর জড়িয়ে ঘাড়ে মাথা রাখল। আয়নায় নিজের প্রতিবিম্বে চোখ রাখল আভা। হালকা মোমবাতি আর রঙিন বাতির মিশ্রণে ঘরটা যেন মোহনীয় ঠেকেছে তার কাছে। ফুলে সজ্জিত বিছানার দিকে চোখ যেতেই জিভ দিয়ে ঠোঁট ভেজায় আভা। আর ঈশান নিজেও পাগল হবে, আভাকেও পাগল করবে, তা ভাবতেই গলা শুকিয়ে আসছে তার। আভার দৃষ্টি লক্ষ্য করে বিছানায় চোখ যায় ঈশানের। তাতেই ঈশানের হাসি গাঢ় হলো। আরো শক্ত করে ঝাপটে ধরে আভাকে। তার ঝাপটে জড়িয়ে ধরায় যেন দম বন্ধ হয়ে আসছে আভার। শাড়ি পরানো কেমন হয়েছে শুভ্রতা? ঈশানের ঘোর লাগা কণ্ঠে কেঁপে উঠে আভা। দুহাতে খামচে ধরে তার শাড়ি রাখল। কাপা কাপা কণ্ঠে উত্তর দিল আভা। সুন্দর হয়েছে, শুধু সুন্দর, আর কিছু না। ভীষণ সুন্দর হয়েছে। ঈশানের প্রশ্নে যেন আরো গুটিয়ে গেল আভা। আভার শরীরের কম্পন অনুভব হতেই বাঁকা হাসে ঈশান। তার শুভ্রতা তার স্পর্শে এসে কাঁপছে। ঈশানের বাহুডোরে বন্দি সে। আভার কাঁপা কাঁপি আর একটু বাড়িয়ে দিতেই যেন ঈশান তাকে কোলে নিয়ে নেয়। নিজেকে শূন্যে ভাসতে দেখে অবাক হয় আভা। নিজের কল্পনার রাজ্য থেকে বেরিয়ে ঈশানের গলা পেঁচিয়ে ধরে আভা। কি করছেন? নামান, নামান আমাকে। এত সকাল আমার কোমর ভাঙার ইচ্ছে নেই। শোনো সুব্রতা, এত বছর থেকে জিম করেছি শুধু তোমাকে কোলে নেওয়ার জন্য, তাই ফেলে দেওয়ার কোনো চান্স নেই। কথাটা বলেই বিছানার দিকে অগ্রসর হয় ঈশান। বিছানার পাশে এসে আস্তে করে শুয়ে দেয় আভাকে। আভার উপর অর্ধশোয়া হয়ে শুয়ে আছে ঈশান। ঈশানের চাহনিতে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে আভা। তার চোখে আর চোখ রাখতে না পেরে চোখ সরিয়ে নেয় সে। তা দেখে বাম হাতের তর্জনী আঙুল দিয়ে আভার গাল চেপে ধরে ঈশান। তার হাতের ঠান্ডা স্পর্শে আবারও কেঁপে ওঠে আভা। ঈশানের যেন এই দূরত্ব সহ্য হলো না। দুজনের মাঝের দূরত্ব মিটিয়ে ঈশানের ওষ্ঠধর দখল করে নেয় আভার গোলাপি ওষ্ঠজোড়া। দ্রুত হয় আভার শ্বাস প্রশ্বাস। নিয়ন্ত্রণ হারায় ঈশানের অবাধ্য হাতের ছোঁয়া। ওষ্ঠ থেকে চোয়াল, তারপর ঈশান ডুব দিল আভা নামক মোহে।
দুজনে ভুলল পৃথিবী, হারালো নিজেদের তৈরি ধরনীতে। ভালোবাসো? ঈশানের প্রশ্নে চমকে উঠে আভা। কিছুক্ষণ ভাবে, তারপর খানিক এসে মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। এতেই যেন দ্বিগুণ অস্থির হয়ে পড়ে ঈশান। তাদের এই প্রেমাসুখে লজ্জায় বৃষ্টিরা জোরালো হলো। ঝমঝম শব্দে উত্তাল হলো ধরণী। প্রকৃতি হয়ে উঠল অশান্ত। বাতাসেরা আছড়ে পড়ছে কাচের জানলাটায়। খুলে গেল হালকা ছিটকিনি দিয়ে বন্ধ করা জানালাটা। বাতাসেরা প্রবেশ করলো ঘরে। তখনই জানালা দিয়ে প্রবেশ করা এক দমকা হাওয়া ঘরে সবগুলো মোমবাতি নিভিয়ে দিল। তার সাথে শোনা গেল আবার খিলখিলিয়ে হেসে ওঠে। অবশেষে দুটো আত্মার আজ মিল হলো। অপেক্ষার সুন্দর যদি তা পূর্ণতা পায়। আজ ঈশানের অপেক্ষারা পূর্ণতা পেয়েছে। সমাজ, পৃথিবী সব সাক্ষী রেখে আভাতার হয়েছে। ঈশানের অবরোধ বাসিনী আর তার অবরোধে স্বেচ্ছায় বন্দী হয়েছে, সব সময়, সারা জীবনের জন্য। সমাপ্ত।